কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা ৭০ ব্যবসায়ী। বেশি লাভের আশায় প্রতারকের খপ্পরে নিঃস্ব। খাতুনগঞ্জের অনেকে মামলা না করায় ধরাছোঁয়ার বাইরে জড়িতরা। মিয়ানমার থেকে আনা ২৪,০০০ টন চাল খালাসের ব্যস্ততা। চট্টগ্রাম বন্দরে ৮টি জাহাজে আসবে আরও ৭৬,০০০ টন। বাজারে স্বস্তি ফেরার আশা। আখাউড়া স্থলবন্দর পাশ কাটিয়ে ভারত থেকে দেদারসে আসছে শাড়ি, 3 পিস মশলা সহ চোরাই পণ্য। ৬ মাসে ১০০ কোটি টাকার মালামাল জব্দ। রাজস্ব ফাঁকি রোধে আমদানি বাড়ানোর তাগিদ। এবং সন্ধ্যা নামতেই ভুতুড়ে নগরী কক্সবাজার। সড়কে জ্বলে না বাতি, নষ্ট সিসিটিভি ক্যামেরাও। বেড়েছে ছিনতাই সহ নানা অপরাধ। পর্যটক না আসার শঙ্কায় ব্যবসায়ীরা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ। সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। শত শত কোটি টাকা হাতিয়ে নিয়ে ব্যবসায়ীদের পালিয়ে যাওয়ার প্রবণতা বাড়ায় জৌলুস হারাতে বসেছে চট্টগ্রামের ব্যবসায়িক প্রাণকেন্দ্র খাতুনগঞ্জ। গত 40 বছরে 1000 কোটি টাকার বেশি নিয়ে পালিয়েছেন শতাধিক ব্যবসায়ী। এতে যেমন বিশ্বাস ভঙ্গ হচ্ছে, তেমনি মূলধন হারিয়ে পথে বসছেন প্রতারণার শিকার সাধারণ ব্যবসায়ীরা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একসময়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মনোরঞ্জন সাহা এখন রাস্তার পাশের ব্রোকার। পণ্য বিক্রির পাওনা 15 কোটি টাকা ফেরত না পেলেও 9 কোটি টাকার দেনা শোধ করতে হয়েছে নিজের মালিকানাধীন বহুতল ভবন বিক্রি করে। বিল্ডিং বিক্রি করে লোকাল দানা শোধ করছি, কিন্তু আমরা লাইন থেকে এখন আমি 15 কোটি টাকার 1 টাকা এখনো ফেরত পাই নাই। দেশের সবচেয়ে বড় পাইকারি ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে মনোরঞ্জন একা নয়, তার মতো শত শত ব্যবসায়ী প্রতারকদের কাছে টাকা হারিয়ে নিঃস্ব হয়েছেন। মূলত কম সময়ে বেশি লাভের আশায় কথিত ডিও এবং স্লিপ ব্যবসায়ের কবলে পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা। অসাধু কত ব্যবসায়ী আছে যাদের উদ্দেশ্য হচ্ছে যে ব্যবসা না, এতে উদ্দেশ্য হচ্ছে যে মানুষের বড় অঙ্কে একটা টাকা মেরে চলে যাওয়া। খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী 1986 সালে বিভূতি রায় নামে এক ব্যবসায়ী 6 কোটি টাকা নিয়ে পালানোর পর থেকে শুরু হয় প্রতারণার নতুন এই পদ্ধতি। সবশেষ 50 কোটি টাকার বেশি নিয়ে লাপাত্তা নূর ট্রেডিং নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। প্রথম দিকে আপনার নগদের ব্যবসা শুরু করে, নগদের লেনদেন শুরু করে, তারপর যখন এদের একটা গুডিল হয়ে যায় 2-1 বছর, এরপর এরা বাকিতে নেওয়া শুরু করে। এরা একটা আসলে পাতানোভাবে এটা ব্যবসাটা করে থাকে। ভুক্তভোগীরা অনেক ক্ষেত্রে মামলা করতে আগ্রহী নন বলে জানায় পুলিশ। নিজেদের যে প্রবলেমগুলো হয় সেগুলো তারা নিজেরা সলভ করে, যতটুকু জেনেছি। তার পুলিশের কাছে সাধারণত আসে না। 1 থেকে 10 কোটি টাকা নিয়ে গা ঢাকা দেওয়া ব্যবসায়ীর সংখ্যা অন্তত 70 জন বলে জানিয়েছেন প্রতারণার শিকার ব্যবসায়ীরা। সামান্য মাত্র লেনদেন হয় চেক কিংবা ব্যাংকের মাধ্যমে, বাকি টাকা লেনদেন হয় বিশ্বাসের উপর ভরসা করে নগদ টাকায়। আর তাতেই শত শত কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। এ বিষয়ে আরও কথা বলতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার কমল দে। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্য মঞ্জুর মোর্শেদ ও পাইকারি ব্যবসায়ী রিগান চৌধুরী। এই খাতুনগঞ্জের শত শত কোটি টাকা নিয়ে যে ব্যবসায়ীদের পালিয়ে যাওয়া কথা বলছি, আমাদের সাথে কথা যোগ দিয়েছেন খাতুনগঞ্জের ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্য মঞ্জুর মোর্শেদ এবং রয়েছে পাইকারি ব্যবসায়ী রিগান চৌধুরী। প্রথম মঞ্জুর মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাইবো আসলে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা কীভাবে প্রতারিত শিকার হচ্ছে এবং কারা কীভাবে টাকাটা হাতিয়ে নিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে খাতুনগঞ্জে হচ্ছে বাংলাদেশের আপনার ভোগ্যপণ্যের বাজারের জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের একটা প্রাণকেন্দ্র হিসেবেই পরিচিত। এই খাতুনগঞ্জে আপনার ডেলি খাতুনগঞ্জে চাকতে 500 থেকে 1000 কোটি টাকার লেনদেন হয়, কিন্তু এক শ্রেণীর প্রতারক প্রতি বছর আমি যতটুক জানি এই সিস্টেমটা চালু হয়েছে আপনার 1986 সনে। তখন মাত্র গুটি কয়েক ব্যবসায়ী করেছিল। হ্যাঁ, এটা কিন্তু 2000 সালের পর থেকে এটা আস্তে আস্তে বাড়তেই থাকে। প্রতি বছর 100 কোটি 50 কোটি এরকম টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে। হ্যাঁ, আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু জানতে চাইবো যে টাকাটা নিয়ে তারা পালিয়ে যায়, এটা আপনাদের কেমন ভোগান্তিতে পড়তে হয়? ভোগান্তিতে পড়তে হয় যেমন ধরেন আমাদের কাছে আমরা যাদের থেকে পণ্য নিচ্ছি তারা আমাদের
গরিবকে দিচ্ছে, বাকিতে দিচ্ছে। এখন আমরাও বাকিতে বিক্রি করতেছি। এখন আমাদের টাকাগুলো ওরা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমাদের 1 টাকাও বকে রাখতে পারতেছি না। আমরা নির্দিষ্ট টাইমের পরে 1 সপ্তাহ পরে টাকাগুলো দিয়ে ফেলতে হচ্ছে। এখন আমাদের টাকাগুলো যখন নিয়ে যাচ্ছে, তখন যারা আমাদের কাছ থেকে পাইতেছে তাদের দিতে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এভাবে মানে ব্যবসা করতে অনেক কষ্ট হয়েছে শুধু এদের জন্যই। আপনার কাছে আবার আসবো, আমি একটা আবার মঞ্জুর মুশতাকে যাই। যেটা বলছে ব্যবসার বেশি লাভের আশা গিয়ে তারা কিন্তু প্রতারিত হচ্ছে। আসলে বেশি লাভের আশাটা কি বা কৌশলটা কি? কৌশলটা হচ্ছে এটা আপনার ডিউ ব্যবসাতেই বেশি হচ্ছে। আপনার এই যে ডিউ বলতে চিনির ডিউ আছে, আপনার তেলের ডিউ আছে, হ্যাঁ, বিশেষ করে ডিউ ব্যবসাতেই প্রতারিত হচ্ছে ব্যবসায়ীরা। কারণ ধরেন 50 লাখ টাকার একটা ডিউ নিল, এটা হচ্ছে আপনার 1.5 কোটি টাকায় পেমেন্ট করে দিল, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে যখন মালের রেটটা কমে যায়, হ্যাঁ, তো এটা বাধ্য হয়ে প্রতারণার শিকার ব্যবসায়ীরা প্রতারিত হতে বাধ্য হচ্ছে। তখন আপনার কাছে আবার আসি, আপনি তাহলে কেন আপনারা ডিউ ব্যবসা করছেন? ডিউ ব্যবসা বা স্লিপ ব্যবসা তাহলে কেন করেন? না, আমাদেরগুলো তো হচ্ছে মানে বিশ্বাসের উপর। প্রতিদিন ও আমার সাথে লক্ষ লক্ষ টাকা নিতেছে দিতেছে, এইভাবেই তো মানে পুরা বিশ্বাসের উপর। এক সময় গিয়ে 1 বছর 2 বছর করার পর এক সময় ওর কাছে যখন আমি 50 লাখ 60 লাখ পাচ্ছি, এটা না দিয়ে ও চলে যাচ্ছে। এভাবে আমার সাথে 50, আরেকজনের 50, এভাবে 10-15 জন 20 জন থেকে নিয়ে 50 কোটি 20 কোটি হইলে ও চলে যাচ্ছে। আপনারা যেটা করেন কি, আপনারা যখন টাকা নিয়ে পালিয়ে যায়, আপনারা তো মামলায় যান না, নিজের আপোষ করার চেষ্টা করেন আইনগত ব্যবস্থা। কেন আপোষ করার চেষ্টা করেন? আপুসের তো আসলে কোনো ওয়ে নাই এখানে। আপুস তো এরা এমনভাবেই করে, এখানে কিচ্ছু থাকে না। আর আপনি খালি চেক নিয়ে কি করবেন? হ্যাঁ, ওনারা চেক দেয় বিশ্বাসের জন্য। হ্যাঁ, এটা তো খাতুনগঞ্জ চাকরি হচ্ছে আপনার পুরোটাই অন্ধবিশ্বাসের উপরে। এটা যুগ যুগ ধরে আমাদের বাপ দাদার আমল থেকে দেখে আসতেছি, এটা পুরাপুরি অন্ধবিশ্বাসের উপরে ব্যবসাটা। কিন্তু গুটি কয়েক ব্যবসায়ীর জন্য আজকে খাতুনগঞ্জে চাকতে অনেকেই পথের ফকির হয়ে গেছে, অনেকেই নিঃস্ব হয়ে গেছে, হ্যাঁ, পথের ভিখারি হয়ে গেছে। কারণ আপুস করবেন কার সাথে? আপনি চেকটা দিবেন, আবার এটা একটা হয়রানি, আপনি চেক নিয়ে ঘুরবেন, এদের তো কিছুই থাকে না। এরা দুবাই, সিঙ্গাপুর, আপনার ইউরোপের, কানাডা, আমেরিকা, এমন কোনো দেশ নাই, ফ্যামিলি সহ সেটেল হয়ে গিয়েছে ওখানে। তার মানে যেটা বললো মঞ্জুর, এখানকার আপনাদের টাকা মেরে সে বিলাসী জীবনযাপন করছে উন্নত দেশে। আসলে একটু বলবেন, ব্যাখ্যা দিয়ে বলুন তো। এখন ওনারা তো এই আমাদের টাকাগুলো নিয়ে চলে যাচ্ছে। এখন ওনার রেখে যাওয়া চেকগুলো আমি আমার ব্যবসা করব নাকি কোর্টে দৌড়াদৌড়ি করব, এই ঝামেলায় অনেক সময় ওই মামলার মধ্যে যায় না, ওই আপোষের মধ্যে আসতে হয়। এখন আপনি যেটা বলেন তারা উন্নত দেশে চলে গেছে, এটা প্রতিরোধের উপায় কি? প্রতিরোধের উপায় বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট, আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় বাণিজ্য উপদেষ্টা, ওনাদের কাছে বিনীত রিকোয়েস্ট করব, আপনারা এটা দরকার হলে একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করে হলেও এটার বিরুদ্ধে শক্ত একটা ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে পরবর্তীতে এরকম কেউ সাহস না পায় যে এরকম প্রতারিত করবে আমাদের ব্যবসায়ী মহলদেরকে। এক্ষেত্রে যদি বললেন যে তাহলে টাকা আপনারা প্রতারিত হতে চান না, তাহলে প্রতারিত যদি না হতে হয়, তাহলে যে ডিও ব্যবসা কিংবা স্লিপ ব্যবসা সেটা তো বন্ধ করতে হবে, এবং কিভাবে আস্থাটা অর্জন হবে? আসলে স্লিপের ব্যবসা আমাদেরটা তো স্লিপের উপরে কোনো কিচ্ছু নাই, শুধু একটা স্লিপে লিখে দিচ্ছি, মাল যাচ্ছে। অনেক সময় আমাদের চেকও দেয় না, মানে শুধু বিশ্বাসের উপর। এখন এটা স্লিপ ছাড়া হয়ও না ব্যবসা। কিন্তু আপনাদের ব্যাংক আছে, ব্যাংকে যান না কেন? ব্যাংকে ওই চেক দেয়, অনেক সময় এমনি ব্যাংকে পাঠাই দেয়, ফোনে হয় সব কিছু, সেই জন্য আর মানে। আচ্ছা বন্ধু, লাস্ট প্রশ্ন করবো, এ থেকে উত্তরণের পথ, আপনার আস্থা অর্জন করে আবার খাতুনগঞ্জে পূর্ণরূপ ফিরে যেতে গেলে কি করতে হবে? আসলে এটা পুরোপুরি গভর্নমেন্ট এবং ব্যবসায়িক মহল, হ্যাঁ, দুই পক্ষকেই বসে এটা সমাধান করতে হবে। একজনের ধারা কারো পক্ষে এটা সম্ভব না, এটা দুই পক্ষ বসে একটা আশু সমাধান বের করা দরকার। কারণ প্রতি বছর এভাবে প্রতারিত হওয়ার কোনো ওয়ে নাই। আর এটা 1 টাকা 2 টাকার ইয়ে না, 100 কোটি টাকা, 50 কোটি টাকা, 100 কোটি টাকা, 100 কোটি টাকার ইয়েতে প্রতারিত হচ্ছে। এটা নিয়ে আসলে একটা গভর্নমেন্টের শক্ত পদক্ষেপ নেওয়া দরকার আমি মনে করি। আপনি কি মনে করেছেন রিগান ভাই? এটাও যে সরকার ছাড়া এটা আমাদের পক্ষে সম্ভব না। ধন্যবাদ। আসলে আমরা কথা বলছিলাম খাতুনগঞ্জ ট্রেড এসোসিয়েশন সদস্য মঞ্জুর মুর্শেদের সাথে ছিলেন পাইকারি ব্যবসায়ী রিগান চৌধুরী। তারা বলছিলেন তারা সবাই খাতুনগঞ্জে যে জৌলুস ছিল, একটা বিশ্বাস আস্থা অর্জন করে এখানকার 1000 কোটি টাকার ব্যবসা হয়, সে ব্যবসা ক্রমশ হারিয়ে যাচ্ছে। কারণ শত শত ব্যবসায়ী 1000 কোটি টাকা মেরে দিয়ে চলে যাচ্ছে। তারা এখানকার ব্যবসায়ীদেরকে পথে বসাচ্ছে, তারা আবার উন্নত দেশ আমেরিকা, কানাডা, ইউরোপে গিয়ে তারা উন্নত জীবনযাপন করছে, বিলাসী জীবনযাপন করছে, কিন্তু পথের ফকির হয়ে যাচ্ছে প্রতারণার শিকার ব্যবসায়ী। আমরা যা খাতুনগঞ্জের ব্যবসা নিয়ে আজকে আলোচনা করছিলাম, এই আলোচনা এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। ছাত্রলীগের বিচার ও সাজা বাস্তবায়নের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করছে ছাত্রদল। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন, সরাসরি যাচ্ছি তার কাছে।
ছাত্রলীগের বিচার এবং সাজা বাস্তবায়নের দাবিতে জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের যে মার্চ ফর জাস্টিস পদযাত্রা কর্মসূচি সেটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে এবং শুরু হওয়ার পর এটি বাংলাদেশ টেনিস ফেডারেশনের সামনে এসে কিছু সময় অপেক্ষা করছে। বলে রাখি এখানে অপেক্ষার কারণ হলো অন্যান্য যে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিলগুলো এসেছে বিভিন্ন ইউনিট এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, সেই মিছিলগুলোকেই একত্রে করে এখান থেকে পুনরায় রওনা দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। বলে রাখি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলোর যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছাত্রলীগ ইস্যুতে, সেই তদন্ত প্রতিবেদন এখনও জমা না দেয়াই এবং ছাত্রলীগকে শুধু নিষিদ্ধ করলেই হবে না, তাদেরকে বিচারের আওতায় আনার যে প্রক্রিয়া সেটি যাতে বেশি বিলম্ব না হয়, এই দাবিগুলো নিয়ে তারা আজকে মার্চ ফর জাস্টিস যে পদযাত্রা কর্মসূচি সেই কর্মসূচির আয়োজন করেছেন। এখানে এসে উপস্থিত হয়েছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ অন্যান্য আরও যত নেতা রয়েছেন। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে তারা নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা এখান থেকে একটি দাবি করছেন যে গত 15 বছরের বেশি সময় ধরে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ যে কর্মকাণ্ড করেছে সেই কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ বিচার হতে হবে এবং সেই বিচার বাস্তবায়নও করতে হবে। তারা ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো এখনও ছাত্রলীগ ইস্যুতে যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা সেই তদন্ত প্রতিবেদন না দেওয়ার জন্য। বিশেষ করে তারা বলছেন যে জুলাই আগস্টে যে নারকীয়তা দেখিয়েছে ছাত্রলীগ, সেই নারকীয়তার বিচার প্রক্রিয়া যত বিলম্ব হবে ততই আসলে সংখ্যা বাড়বে। তাই তারা বলছেন যে যত দ্রুততম সময়ে সম্ভব ছাত্রলীগের বিচার প্রক্রিয়া যেন শুরু করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে সেই বিচার প্রক্রিয়া শেষ করে সাজা বাস্তবায়নের দাবি আসছে আজকের এই পদযাত্রা থেকে। পদযাত্রাটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে, যেটি বলছিলাম এটি এখন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সামনে রয়েছে এবং এখান থেকে এটি কেন্দ্রীয় শহীদ মিনার বরাবর যাবে। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সেখানে আনুষ্ঠানিকভাবে এই পদযাত্রার আজকের কর্মসূচি শেষ হবে। বলে রাখি যে আজকের এই কর্মসূচি থেকে তারা যে দাবি জানাচ্ছেন এই দাবির পক্ষে তারা আরও বলছেন যে যদি এরপর তাদের এই যে বিচার প্রক্রিয়া ছাত্রলীগের সেই বিচার প্রক্রিয়া বিলম্বিত হয় বা বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো তদন্ত প্রতিবেদন দিতে আরও বিলম্ব করে, তো তারা এর চেয়ে আরও বড় কর্মসূচি হাতে নেবেন যাতে প্রশাসনের উপরে চাপ তৈরি হয়। এতটুকু ছিল আমার কাছে এখন পর্যন্ত এই পদযাত্রার সবশেষ তথ্য। সরাসরি ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে। বিভাগীয় সময় আরও থাকছে। নাব্যপাড়াতে খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনি নদীর খননে ধীরগতি। প্রকল্পের মেয়াদ 6 মাসেরও কম থাকলেও কাজ হয়েছে মাত্র 25 ভাগ। জমে থাকা পাথর ও কাঠি বাঁধা, দাবি ঠিকাদারের। সরকারি উদ্যোগে মিয়ানমার থেকে আমদানি হওয়া চাল জাহাজ থেকে খালাস হয়েছে। দুটি জাহাজে এসেছে প্রায় 24,500 টন। জিটুজির মাধ্যমে দেশটি থেকে কেনা 1 লাখ টন চালের বাকি চালান পর্যায়ক্রমে 8টি জাহাজে দেশে আসবে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম বন্দরের 9 নম্বর জেটির এই ব্যস্ততা জাহাজ থেকে চাল খালাসের। ট্রাকে বোঝাই করা এসব চাল চলে যাবে দেশের বিভিন্ন জেলার খাদ্যগুদামে। G2G চুক্তিতে মিয়ানমার থেকে দুটি জাহাজে আসা চালের পরিমাণ 24,500 টন, যা নিয়ে গত শুক্রবার বন্দরে নোঙর করে এমবি গোল্ডেন স্টার ও এমবি MCL 19। সি শিপ থেকে অলরেডি ডিসচার্জিং স্টার্ট হয়েছে, এখন পুরোদমে সাইড হোগে আমাদের কাজ চলতেছে। আর আরেকটা ভেসেল যেটা আসছিল জেএসসি আমাদের সাইলু জেটিতে, ওইটাও স্যাম্পলিং হয়ে গেছে অলরেডি, ওইটার কাজও খুব দ্রুত স্টার্ট হয়ে যাবে। চুক্তির আওতায় মিয়ানমার থেকে মোট চাল আমদানি হবে 1 লাখ টন। দেশটির রাইস ফেডারেশন এই চাল সরবরাহ করছে। প্রতি টন চালের দাম ধরা হয়েছে বাংলাদেশি টাকায় 618 কোটি। পর্যায়ক্রমে আরও 8টি জাহাজে বাকি চাল আমদানি হবে। টোটাল আতপ চাল আসছে 24,500 মেট্রিক টন। 22,000 মেট্রিক টন গতকালকের সি শিপ থেকে আনলোডিং শুরু হয়েছে। আর MCL ওই সাইলোজেটিতে 2,500 মেট্রিক টন স্যাম্পলিং হবে আজকে হয়তো 20 নাইটে আনলোডিং শুরু হবে। গত 12 জানুয়ারি সরকারিভাবে ভারত থেকে এসেছিল প্রায় 27,000 টন সেদ্ধ চাল। দেশে খাদ্য নিরাপত্তায় মজুদ বাড়াতে অন্তর্বর্তী সরকার প্রায় 7 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এতে করে স্বল্প আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবে, এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরের 9 নম্বর জেটি থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। আমদানির সুযোগ কম থাকায় আখাউড়া স্থলবন্দরকে পাশ কাটিয়ে ভারত থেকে দেদারসে আসছে শাড়ি, 3 পিস, মশলা সহ কোটি টাকার চোরাই পণ্য। এমন দাবি করে ব্যবসায়ীরা বলছেন, আমদানির সুযোগ বাড়লে যেমন বাড়বে সরকারের রাজস্ব, তেমনি চাঙ্গা হবে বন্দরের সার্বিক কার্যক্রম। কর্তৃপক্ষ বলছে, বন্দরটির অবকাঠামো উন্নয়নে নেওয়া হয়েছে 105 কোটি টাকার প্রকল্প। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট।
আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল ও নাগাল্যান্ড সহ 7টি অঙ্গরাজ্যে পণ্য রপ্তানি হয় ব্রাহ্মণবাড়িয়া আকাশ স্থলবন্দর দিয়ে। রপ্তানি পণ্যের তালিকায় রয়েছে সিমেন্ট, তাজা হিমায়িত ও শুটকি মাছ, ফুড ড্রিঙ্কস, প্লাস্টিকের ফার্নিচার সহ 42 ধরনের পণ্য। বিপরীতে চাহিদা মতো ভারত থেকে পণ্যের আমদানি অনুমোদন না থাকায় আমদানি নেমেছে প্রায় শূন্যের কোটায়। বৈধভাবে আমদানি হইলে চোরাই পথে কেন আসবে? তো কাজে আমরা আমদানির সুযোগ সবসময় চাই, এখনো চাই। তবে বৈধ পথে আমদানি কমলেও চোরাই পথে ভারত থেকে আসছে শাড়ি, 3 পিস, কসমেটিক ও মশলা সহ দরকারি নানা পণ্য। অবৈধভাবে কোনো কিছু আসলে এটা বিজিবির কাছ থেকে পার পাবে না। দেশের এই স্থলবন্দরে বাণিজ্য সুবিধা সম্প্রসারণে 105 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান স্থলবন্দরের রাজস্ব ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। প্রকল্পটা ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে গেলে আমদানি রপ্তানি ইনশাআল্লাহ আরো বৃদ্ধি পাবে এবং আমাদের প্যাসেঞ্জার টার্মিনাল হবে 0 পয়েন্টে। গেল অর্থ বছরে এই বন্দর দিয়ে 7065টি ট্রাকে পণ্য রপ্তানি হয়েছে 55,302 টন আর 1599টি ট্রাকে আমদানি হয়েছে 34,802 মেট্রিক টন পণ্য। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সূর্য ডুবতেই অন্ধকারে ডুবছে পর্যটন নগরী কক্সবাজার। শহরের গুরুত্বপূর্ণ সব সড়ক, হোটেল, মোটেল জোন সহ সমুদ্র সৈকতে সড়কবাতি থাকলেও জ্বলছে না। একই সঙ্গে অকেজো সিসিটিভি ক্যামেরাও। ছিনতাই সহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় আতঙ্কিত পর্যটকরা। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। শীতের আমেজের সঙ্গে চলছে পর্যটন মৌসুম। প্রতিদিনই সৈকত শহর কক্সবাজারে ভিড় করছেন হাজারো পর্যটক। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পর্যটকের আগমন বাড়ে কয়েক গুণ। কিন্তু সূর্য ডুবতে গভীর অন্ধকারে তলিয়ে যায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো। বিশেষ করে হোটেল, মোটেল জোনের প্রধান সড়ক জাম্বুর মোড়, লাবণী পয়েন্ট, সিগাল, সুগন্ধা কিংবা সাংস্কৃতিক কেন্দ্রের সড়কে কয়েক মাস ধরে জ্বলছে না সড়কবাতি। একই সঙ্গে অচল সেখানকার সিসিটিভি ক্যামেরা, যার কারণে এসব এলাকায় বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। আতঙ্কিত পর্যটকরা। এই জায়গায় ম্যাক্সিমাম সময় ছিনতাইকারী হয়। সবার সিকিউরিটির কথা ভেবে আমাদের প্রশাসনকে উচিত আর একটু সতর্ক হওয়া। এখানে সড়কবাতি ও সিসিটিভি ক্যামেরা অচল থাকায় উদ্বিগ্ন পর্যটন ব্যবসায়ীরাও। এইখানে প্রশাসনের লোকজনেরও খুব বেশি যে আনাগোনা আছে, দেখাশোনার জন্য আমরা এইভাবে দেখতে পাচ্ছি না। বিষয়টি স্বীকার করে পুলিশ বলছে জরুরি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে পত্র দিয়েছি। বিষয়টা বিবেচনায় রেখে যদি সিসিটিভি ক্যামেরা এবং সড়কবাতিগুলো যদি সক্রিয় হয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। কক্সবাজারে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস রয়েছে। আর শহরের গুরুত্বপূর্ণ 54টি পয়েন্টে 170টি সিসিটিভি ক্যামেরার মধ্যে বর্তমানে সচল আছে মাত্র 20টি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নাব্য বাড়াতে খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনী নদীর খননে ধীরগতি। প্রকল্পের মেয়াদ 6 মাসেরও কম থাকলেও কাজ হয়েছে মাত্র 25 ভাগ। জমে থাকা পাথর ও কাঠি বাঁধা দাবি ঠিকাদারের। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2024 সালের জানুয়ারিতে খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনী নদীর 58 কিলোমিটার অংশ খনন কাজ শুরু হয়। মাইনী নদীর ইরানছড়ি হতে লংগদু মুখ পর্যন্ত প্রায় 23 কিলোমিটার ও চেঙ্গি নদীর মহালছড়ি হতে নানিয়ারচর পর্যন্ত প্রায় 35 কিলোমিটার খনন করা হবে। খননের কারণে নদীর নাব্য বাড়ার পাশাপাশি পলি মাটি দিয়ে নিচু জমি ভরাট করছেন স্থানীয়রা। নদীটা কাটার কারণে প্রত্যেক বছর এখন হয়তো সম্ভবত পানি আর উঠবে না, এই জন্য আমরা অনেক উপকৃত হব। তবে নদীতে জমে থাকা পাথর ও কাঠের কারণে খনন কাজ ব্যাহত হচ্ছে বলে জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান। পাথর থাকে, পাথরের মেশিনের ক্ষতি হয়, কাঠার ভাঙে। এদিকে চলতি বছরের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত হয়েছে মাত্র 25 ভাগ। ইতিমধ্যে বাস্তবায়িত ড্রেজিং কাজের ফলে নদী তার নাব্যতা ফিরে পেয়েছে এবং কৃষকেরা সেচের সুবিধা পাচ্ছেন এবং শুষ্ক মৌসুমে নৌ চলাচল স্বাভাবিক থাকবে। চেঙ্গি ও মাইনী নদী খনন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 250 কোটি টাকা। সময় সংবাদ, খাগড়াছড়ি। বিভাগীয় সময় আরও থাকছে। ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো। চলতি মাসে প্রতি সপ্তাহে প্রায় 2 কোটি টাকা আয়, দাবি চেম্বার অব কমার্সের। নির্মাণের 3 দশক পরও সংস্কার হয়নি চাঁদপুরের ফরিদগঞ্জের কাটাখালী সেতু। এতে ক্ষয়ে গেছে সেতুর পিলার, ভেঙে পড়েছে পাটাতন। রেলিংয়েরও একই অবস্থা। ঝুঁকিতে থাকা সেতুটি যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। নাইমুল ইসলাম নীরবের ক্যামেরায় ফারুক আহমদের রিপোর্ট।
সেতুর মাঝ বরাবর এসে আটকে যায় অটোরিকশা। শেষ প্রান্তে পৌঁছার সুযোগই নেই, কারণ ভেঙে পড়েছে পাটাতনের অংশবিশেষ। তারপরও মোটরসাইকেল সহ ছোট ছোট যানবাহন নিয়ে অনেকেই পারাপার হচ্ছেন। নির্মাণে 3 দশক পরও সংস্কার কিংবা মেরামত না হওয়ায় চাঁদপুরের ফরিদগঞ্জের কাটাখালী সেতুর এমন বেহাল দশা। সেতুর নিচে লোহার পিলারগুলো মরিচা ধরে ক্ষয়ে গেছে। পাটাতনের মতো পাশের রেলিংয়েরও একই অবস্থা। শুধু তাই নয়, পলেস্তারা ক্ষয়ে রডগুলো বেরিয়ে পড়েছে। ফরিদগঞ্জ উপজেলা সদর এবং পাশের হাইমচরের সঙ্গে সহজ ও দ্রুত যোগাযোগের জন্য এই সেতুটি গুরুত্বপূর্ণ হওয়ায় চরম দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ। ব্রিজটা দিয়ে যে আমরা চলতেছি সেটাও তো অনেক রিস্ক। এই যে এখন দাঁড়াই আছি তাও তো রিস্ক। এখানে চলাফেরা খুবই কষ্টকর, এখানে যাতায়াতের গাড়ি ঘোড়া কোনো চলে না। এদিকে অনেকটা একই অবস্থা জেলার আরও কয়েকটি সেতুর। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী বলছেন, নতুন সেতুর জন্য নকশা তৈরি করে প্রকল্প প্রস্তাবনা সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। ডিজাইন এবং ভেটিং হয়ে আমরা খুব শীঘ্র অনুমোদনটা পাবো এবং টেন্ডার প্রক্রিয়া চলে যেতে পারবো এবং খুব শীঘ্রই আমরা আশা করি কাজটা স্টার্ট করতে পারবো। ডাকাতিয়া নদীতে 1993 সালে লোহার পিলারের উপর আরসিসি ঢালাই করে কাটাখালী সেতু নির্মাণ করা হয়। একই সময় শেখদি ও লোহাগড় এলাকায় আরেকটি আরসিসি সেতু নির্মিত হয়, যা এখন প্রায় ব্যবহার অনুপযোগী। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। পর্যটন মৌসুমে রাঙামাটির প্রতিটি বিনোদন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর। ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরাও। হ্রদের নীল জলে নৌভ্রমণ ছাড়াও দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছেন ঝুলন্ত সেতু, সুবলং ঝর্ণা, সাজেক সহ বিভিন্ন পর্যটন স্পটে। ভ্রমণের পাশাপাশি পর্যটকরা ভিড় করছেন স্থানীয় তাঁতে বোনা পোশাক ও প্রসাধনীর দোকানে। তাদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে দোকানিদের। বেচাকেনা ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। ব্যবসায়ী নেতারা বলছেন, চলতি পর্যটন মৌসুমে প্রতি সপ্তাহে প্রায় 2 কোটি টাকা স্থানীয় অর্থনীতিতে যুক্ত হচ্ছে। এবার জেনে নেব চট্টগ্রাম বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 11 জানুয়ারি ভোরে বান্দরবনের আলীকদমের দুর্গম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে 58 জন মিয়ানমার নাগরিক। খবর পেয়ে তাদের আটক করে বিজিবি। এ সময় তাদের সঙ্গে আরও আটক করা হয় সহযোগিতাকারী 5 বাংলাদেশিকে। 12 জানুয়ারি বুচিতং সীমান্ত দিয়ে 53 জন মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়। একই দিন 5 বাংলাদেশিকে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।